সুধী আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সট স্কুল। টেক্সট স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত সুধী, আমরা একটা বিষয় নিয়ে দীর্ঘ প্রায় 15-20 দিন যাবত আপনাদের সাথে আমার লাইভ ক্লাস হচ্ছে, তারপর আমি ভিডিও দিচ্ছি। উদ্দেশ্য একটাই যে আমাদের যারা আইটিপি পরীক্ষা দিচ্ছেন তারা যাতে আইটিপি লিখিত পরীক্ষা যেমন পাশ করেছেন তেমন ঠিক ভাইভাতেও কি আপনারা খুব সহজেই পাশ করতে পারেন। যার জন্য আপনারাও পরিশ্রম করছেন, আমিও টেক্সট স্কুলের পক্ষ থেকে আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি। তবে আমার উদ্দেশ্য যে যাতে আমার এই পরিশ্রম সার্থক হয়, যার জন্য আমি আপনাদেরকে প্রতিদিন যেই ভাইভা হচ্ছে সেই ভাইভার কি ধরনের প্রশ্ন আসছে বা কোনো চেঞ্জ আসতেছে কিনা সেটার একটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। তো সেই অনুসারে আমি প্রথম দিন আমাদের যে আইটিপির ভাইভা হয়েছে, আমি টেক্সট স্কুলে যারা ছিলেন, যারা আমার সাথে ক্লাস করেছেন বা যারা পরীক্ষা দিচ্ছেন, তারা যারা সরাসরি পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলে এবং পরীক্ষার হলের বাইরে যারা অনেকেই পরীক্ষা দিয়ে আসার পরে তাদের সাথে আমি সরাসরি কথা বলে যে ধারণাটা পাচ্ছি সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। উদ্দেশ্য একটাই যে আপনারা যাতে একটা ধারণা পান এবং ভাইভা বোর্ডের বিষয়গুলো আপনাদের মাথায় থাকে এবং আপনারা যাতে নার্ভাস না হন। ঠিক আমি দ্বিতীয় দিনের বিষয়টি আপনাদের সাথে তুলে ধরেছি। তৃতীয় দিন গেল আজকে। সেই তৃতীয় দিনে যে বিষয়গুলো এসেছে, তো সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। বলার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে ভাইভাতে মূলত আপনাদেরকে যে বিষয়গুলো করা হচ্ছে বা যে বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়, সেটি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হলো কি, একটা বিষয় প্রতিদিনই কমন বিষয়টি আছে, আর কিছু চেঞ্জ আসতেছে বা কিছু একটু পরিবর্তন হচ্ছে। তবে মূল বেসিক আমি এই 3 দিনে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টের সব কিছু ঠিক আছে কিনা এটা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। আপনারা যারা আগামীকালকে পরীক্ষা দিতে যাবেন তারা অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। যেমন আমার এক পরিচিত, সে আমাকে বলল যে সে ভুল করে এনআইডির মূল কপিটি নিয়ে যায় না। সেজন্য তাকে তার পরীক্ষা ছিল আজকের আগের দিন, মানে গতকালকে। সেই গতকালকে তাকে তার ডকুমেন্টগুলোকে অ্যাকসেপ্ট করা হয়নি, সেখানে লিখে রাখা হয়েছে যে অরিজিনাল এনআইডি কার্ড আনা হয়নি। সে আজকে আবার সে অরিজিনাল এনআইডি কার্ডটি নিয়ে গেছে, নিয়ে দেখানোর পরে তার জিনিসটা কি ফাইনাল করা হয়েছে। তো এজন্য যাতে এই জিনিসটি না হয়, প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে কি ডকুমেন্ট, যে অরিজিনাল এবং সত্যায়িত জিনিসগুলো ঠিক রয়েছে কিনা। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং আমি এই 2-3 দিনের অভিজ্ঞতায় দেখলাম যেটা, সেটা হলো যে অরিজিনাল ডকুমেন্টগুলো কি সাথে রয়েছে কিনা বা সেটার গ্যাপ আছে কিনা সেটাই প্রথম দেখবে। এরপরে দ্বিতীয়ত দেখতেছে আপনার পড়াশোনা বা আপনার প্রফেশনালি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট থেকে কি মূলত প্রশ্ন করা হয়। আর প্রশ্নের প্যাটার্নগুলো এরকম থাকে যে ধরেন আপনি চাকরি করলে চাকরির ক্ষেত্রে করবে, আপনি যদি এলএলবি পড়েন তাহলে এলএলবি টাইপ থেকে প্রশ্ন করা হবে, আপনি যদি আইটিপি প্র্যাকটিস করেন বা ট্যাক্স প্র্যাকটিস করেন তাহলে সেই ধারা থেকে প্রশ্ন করা হয়। আর যদি ধরেন কেউ ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে, আমার এক পরিচিত লোক, সে কি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টে পড়াশোনা করেছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে যখন এটা বলল, তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। তো তাহলে কি প্রশ্নের প্যাটার্নগুলো কি এভাবে আসতেছে। তো সেই ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং যদি এরূপ পরিস্থিতি আপনাদের হয় বা আপনাদের কারো যদি এই সাবজেক্ট থেকে থাকে, তাহলে এটার উত্তরটা কি হবে আমি সেটা বলে দিচ্ছি। ফাইন্যান্স এবং ব্যাংকিং একে অপরের কি পরিপূরক। ফাইন্যান্স মূলত অর্থের পরিকল্পনা, ব্যবহার এবং পরিচালনা বিজ্ঞান হিসেবে ব্যবহার হয়। ঠিক সেখানে ব্যাংকিং অর্থ সঞ্চয়, ঋণদান, আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা। অর্থ ব্যবস্থাপনায় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে ব্যাংকিং ফাইন্যান্সের কি একটি অঙ্গ। এই জাস্ট একটু মূল জাস্ট কথাটা কি তুলে দিবেন, এটাই হলো কি ইয়েতে, মানে আপনাদেরকে। ও আরেকটা বিষয়, উত্তর যত সংক্ষেপে দেওয়া যায় সে চেষ্টা করবেন। আমাকে অনেকেই বলেছে যারা একটু বড় করতে চায় তারা কি আরো এটার মধ্যে কি এলোমেলো করে ফেলে উত্তর দেওয়ার ক্ষেত্রে। তারপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন
ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। তো আমরা যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে বলছি, তাদেরকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের পরস্পর সম্পর্কযুক্ত। ফাইন্যান্স হলো অর্থ ব্যবস্থাপনা বিজ্ঞান, আর ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ হলো অর্থ লাভের জন্য ব্যবহার। বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে আয় বৃদ্ধির পরিকল্পনা করা হয়, যা ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ কি একটি অংশ। শুধু এই রকম থাকে আর কি, সাবজেক্ট ওয়াইজ আপনার প্রশ্নের ধরনগুলো কি এমন থাকে। আর এছাড়াও কিছু ভিন্নতা রয়েছে, যেমন বিশেষ করে ফিমেল যারা রয়েছেন তাদেরকে সাধারণত, যারা গৃহিণী বা কোনো জবে নেই, তাদেরকে আসলে বেসিক্যালি অনেক বিষয় কি মানে অত জটিল কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয়নি। তাকে মূলত জিজ্ঞাসা করা হয় সে কি আসলে পেশায় কাজ করতে পারবে কিনা, বা এই প্র্যাকটিসটা তার জন্য সম্ভব কিনা, বা তার ফ্যামিলি থেকে কারা কারা আছেন, তার ফ্যামিলির সদস্য কয়জন, এই টাইপের প্রশ্ন কি আমাদেরকে করা হয়। আমার এক টেক্সটভিডি স্কুলের এক ফিমেল, যিনি আজকে পরীক্ষা দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে সবকিছু তার পারিবারিক বা সে তার পড়াশোনা জানার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহিলা করদাতাদের কর দায় মানে করের যে ছাড় সেটা কতটুক পর্যন্ত, সেটা হলো কি মহিলাদের কর রেয়াতের পরিমাণটা কত, এই একটা প্রশ্ন করা হয়েছে। এবং তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে এবছর রিটার্ন জমা দেওয়ার সময় কবে থেকে শুরু হয়েছে সেটা জানেন কিনা। তো তাহলে কি আসলে কি পরিস্থিতি এবং ওই অনুসারে কি প্রশ্নগুলো করা হচ্ছে। তা আমরা এই তৃতীয় দিনে যেই প্রশ্নগুলো করা হয়েছে আমি তার একটা সামারি, আসলে প্রশ্ন তো অনেকভাবে করা হয়, আমি যাদের সাথে শেয়ার করেছি বা আমি যেটুকু জানতে পেরেছি আমি সেটাই আপনাদেরকে একটু আপডেট করছি। বিশেষ করে টেক্সটভিডি স্কুলের সাথে যারা নিয়মিত দেখছেন, তাদের যারা নিয়মিত আমার 15টি লাইভ ক্লাস করেছেন, আমি চেষ্টা করেছি সবগুলো বিষয়ই আলোচনা করার জন্য। আমি আপনাদের শেষ পরীক্ষা পর্যন্ত আপনাদেরকে এভাবে মানসিকভাবে একটা সাপোর্ট দিয়ে যাব, যাতে কি আমি চাই যে টেক্সটভিডি স্কুলের সাথে যে কয়জন শুনেছেন বা ছিলেন তারা যাতে সবাই কি পাশ করেন। আমি গতকালকের যে আজকে যে প্রশ্নগুলো হয়েছে, মানে এটা হলো তৃতীয় দিনে যে ভাইভাতে যে প্রশ্নগুলো হয়েছে আমি তার একটা সামারি করেছি, আমি সেটা একটু বলে যাচ্ছি যাতে সারসংক্ষেপ আপনারা বুঝেন। আর এই জিনিসগুলো যাতে কি আগামীকালকে পরীক্ষার আগে আপনারা একটু শুনে প্র্যাকটিস থাকতে পারে, এবং ছোট ছোট বিষয় ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ই রিটার্নের ওয়েবসাইটের ঠিকানাটি কি, তাহলে আমরা উত্তরে কি বলবো, https ড্যাশ তারপরে দুটি স্ল্যাশ etax.nbr.gov.bd, জাস্ট এটা একটু মনে করে, বা এটা অনলাইনে আপনারা সার্চ দিলেও কি পাবেন ই রিটার্নের ওয়েবসাইটটি। তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল কৃষি খাতে এক্সামশন কত, আগে কত ছিল এখন কত। তাহলে কৃষি খাতে এখন আগে ছিল এক্সামশন 2 লাখ টাকা, এখন সেটা কত 5 লাখ টাকা করা হয়েছে। তারপর জিজ্ঞাসা করেছে আয়কর আইন কবে কার্যকর করা হয়, আয়কর আইন 1 জুলাই 2023 থেকে কি কার্যকর করা হয়। তারপর রিটার্ন কাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, এটা আসলে অনেক বড়, আপনি বললে অনেক পাতা লিখতে পারবেন, কিন্তু এখানে আপনাকে কি সংক্ষেপ বা ছোট করে লিখতে হবে, সে বিষয়টা কি আমাদেরকে মানে এখানে আপনি যত ছোট করে উত্তর দিতে পারেন ততই আপনার জন্য কি একটা পজিটিভ সাইন হবে। রিটার্ন কাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, আপনি উত্তর দিবেন যাদের বার্ষিক আয় করযোগ্য সীমার চেয়ে বেশি, বাস। তারপর জরিমানা কখন দিতে হয়, সঠিক সময় রিটার্ন দাখিল না করা এবং রিটার্ন দাখিল না করলে কি জরিমানা দিতে হয়। তারপরে জিজ্ঞাসা করেছে জরিমানার ধারা কত, আপনি বলবেন যে জরিমানার ধারা 266, এটি আয়কর আইনের অংশ কি 19-এ রয়েছে, সোজা কথা বলে দিবেন এভাবে। তারপরে অন্য আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে, মানে এগুলো কিন্তু আসলে প্রশ্ন একটা বা দুইটা করা হয়, বেসিক্যালি আমি সামারিটা আমি আপনাদেরকে বলছি। আগের যে দুটি আছে সেগুলোর সাথে কি এটাকেও অ্যাড করবেন, যার জন্য যেটা পড়ে তাতে কি আপনারা নিজের একটু হলেন, যে ধারণাটা জানলেন। আইটিপি সম্পর্কে কোথা থেকে জেনেছেন, তো এটা আপনার উত্তর নিজের মতো করে দিতে পারেন যে আইটিপি সম্পর্কে আমি হয়তো কি, যদি কেউ জব করেন সে বলতে পারেন যে আমি আমার কলিগ থেকে জেনেছি, বা যদি কোনো কিছু না বলতে চান তাহলে বলতে পারেন যে আমি এনবিআর এর অফিসিয়াল গাইডলাইন থেকে কি বিষয়টি জানতে পেরেছি। এটা হলো স্মার্টলি জবাব দেওয়া। তারপর আইটিপিতে যে দায়িত্ববোধ রয়েছে তা কি আপনি জানেন, তা আপনি বলবেন যে হ্যাঁ, আইটিপি যারা দিবেন বা যারা আইটিপি পাস করবেন তাতে অবশ্যই কি দায়িত্ববোধ রয়েছে। তারপরে
তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি যে আইটিপি হলে কি দায়িত্ব পালন করবেন। তাকে বলা হলো যে আপনার যে জানেন যে একজন আইটিপির কি কোনো দায়িত্ববোধ রয়েছে, তো সে বলল যে হ্যাঁ। তখন বলল যে আইটিপি হলে কি দায়িত্ব পালন করতে পারবেন। তো আসলে আইটিপির দায়িত্ববোধটা কি হবে, নির্ভুল, নৈতিক এবং কি পেশাদার। তারপরে যেটা বললাম, মহিলাদের কর রেয়াতের পরিমাণ কত, 4 লক্ষ টাকা। এবছর রিটার্ন জমা দেওয়ার সময় হয়েছে কিনা, আপনি উত্তর দিবেন হ্যাঁ। হলে কখন থেকে শুরু হয়েছে, এটা কি 1 জুলাই থেকে কি এটা শুরু হয়। তারপর আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে আয়কর রেয়াত কি। আয়কর রেয়াত হচ্ছে একটি কর ছাড়ের সুবিধা যা সরকারের নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ বা ব্যয় করার পর করদাতাকে দেওয়া হয়। রেয়াত কেন পায়, আদায়যোগ্য করের উপর ছাড় হিসাবে রেয়াত প্রযোজ্য হয়। কৃষি বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায়। জীবন বীমা প্রিমিয়াম, সঞ্চয়পত্র, বিনিয়োগ, পেনশন ইত্যাদি ডিপিএস এর উপর। চাকরি খাতে কিসের উপর রেয়াত পাওয়া যায়, চাকরির ক্ষেত্রে বেতন ভাতা, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদিতে কি রেয়াত পাওয়া যায়। এরপরে আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে অগ্রিম আয়কর কি। অগ্রিম আয়কর হলো কি, যে চাকরিজীবী ব্যবসায়ী ঠিকাদার অগ্রিম আয়কর হচ্ছে কোনো ব্যক্তির অগ্রিম আয়কর হিসাবে আরো স্পেসিফিক ছোট করে বলবেন, সেটা হলো অগ্রিম আয়কর হলো আয়ের উপর আগেভাগে প্রদত্ত কর বা যা বছরের শেষে চূড়ান্ত হিসেবে সমন্বয় করা হয়। এটা বলে দিবেন ছোট করে, মানে অগ্রিম আয়কর কি, এগুলো আমরা সাধারণত পড়ি, কিন্তু কেমন যে সংজ্ঞাটা হবে সেটা হয়তো অনেকের জানা থাকে না, যার কারণে আমি আপনাদেরকে জিনিসটা একটু বলে দিলাম। অগ্রিম আয়কর হলো কি আয়ের উপর আগেভাগে প্রদত্ত কর যা বছরের শেষে চূড়ান্ত হিসাবে সমন্বয় হয়। তারপর হলো যে কারা অগ্রিম আয়কর প্রদান করবেন, চাকরিজীবী, ব্যবসায়ী, ঠিকাদার, করযোগ্য আয়ের মালিকরা যাদের কি আয় বর্ষে সর্বশেষ নির্মিত আয় বর্ষে তার মোট 6 লক্ষ টাকার অধিক কি আয় থাকে। তারপর অগ্রিম আয়কর প্রদান করা কি বাধ্যতামূলক, হ্যাঁ, নির্দিষ্ট শর্ত পূরণে অগ্রিম আয়কর প্রদান বাধ্যতামূলক, সর্বক্ষেত্রে না, নির্দিষ্ট শর্ত পালনে। তারপরে অগ্রিম আয়কর কিস্তি কয়টি, 4টি। মোটামুটি আপনারা এভাবে সহজ করে দিবেন। তারপর হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, একজনকে এটা জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হলো কি দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বা উন্নয়নে বিনিয়োগকৃত অর্থ বা খরচ। রেভিনিউ এক্সপেন্ডিচার কি, এটা হলো ব্যবসায় নিত্যদিনের খরচ। শুধু এই টাইপের প্রশ্নগুলো আসছে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এগুলা প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের মিলে যারা তৃতীয় চতুর্থ দিন পরীক্ষা দিতে যাবেন, বিষয়গুলো সবগুলো মাথায় রাখবেন। আর বেসিক যে জিনিস, আপনি যে রিলেটেড থাকবেন সেই রিলেটেড প্রশ্নের সম্ভাবনা বেশি। আপনার জেলায় কি কি প্রসিদ্ধ রয়েছে সেই বিষয়গুলোকে একটু মাথায় নেবেন। এইসব বিষয়গুলাই কি সাধারণত আসে। আর হলো যে বিশেষ করে আপনাকে আইটিপি হিসাবে আপনি কি দায়িত্ব পালন করবেন, বেসিক এসব জিনিসগুলাই কি বলবেন। আর সবসময় কি নার্ভাসনেসটা যাতে না থাকে সেই চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করুন এবং ইনশাআল্লাহ ভাইবা পরীক্ষা অবশ্যই ভালো হবে আল্লাহর রহমতে। আজকে এই পর্যন্ত বলে শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।